দীর্ঘ ১৫ বছর পর স্বৈর শাসকের পতন হয়েছে। সবাই যখন দেশকে নতুন একটি আহ, সরকার গঠনের ব্যাপারে কাজ করে যাচ্ছেন, আম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা দেশের ট্রাফিক, দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন মন্দির অথবা অন্যান্য মুসলিম বাদে অন্যান্য ধর্মাবলম্বীদের যে উপাসনালয়গুলো আছে সেগুলো আম, নিরাপত্তা দিচ্ছে, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কি করছেন? গতকাল সারাদিন তিনি বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। আহ, সারাদিন যে তিনি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, এটা কিভাবে বুঝলাম? তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার মায়ের এখন কি অবস্থা বা কি করছেন উনি। না, আমি আজকে সারাদিন তার সাথে যোগাযোগ করতে পারি নাই, কারণ আমি আজকে সারাদিন আমার মায়ের সাথে মানে আমি বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি যে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি কি বলছেন? মানে তিনি কি বাংলাদেশ সম্পর্কে পজিটিভ নেগেটিভ কি বলছেন? আসলে মানে মানে একটা ব্লাড যে দূষিত হয়, রক্ত, সত্যি যে দূষিত রক্ত আছে, এটা এই পরিবার না দেখলে আসলে এটা বোঝার কোনো উপায় নেই। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশ কি সিরিয়া হয়ে গেছে, অথবা পাকিস্তান হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নাকি বাংলাদেশ বাংলাদেশ? তাকে প্রশ্ন করেছে যে বাংলাদেশের কি অবস্থা, তিনি বলতেছেন যে বাংলাদেশ তো এখন সিরিয়ার মতন। বা এডি এই এটা হচ্ছে এডিটি নাকি এপিডি, সম্ভবত এপিডি না কি জানি একটা চ্যানেল। আচ্ছা, বিভিন্ন চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, তিনি ডয়েচে ভেলেতে সাক্ষাৎকার দিয়েছেন সহ, এবং ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। এডিটি টিভিতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার থেকে আমি কিছু কথা বলছি। মূলত আমাদের তার কথাগুলো কানে নিতে হবে এবং বুঝতে হবে যে পরবর্তীতে আওয়ামী লীগ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে কী ধরনের ভূমিকা আওয়ামী লীগের থাকবে অথবা ইন্ডিয়ার থাকবে, এগুলো আমাদের চিন্তা করতে হবে। আমি মূলত খেয়াল করলাম যে আজকে গতকাল সহ আম, তারা কিন্তু এগুলো নিয়ে ব্যস্ত আছে, এবং তাদের যত টুলস আছে বাংলাদেশে, তাদের যারা যত লেসমানচার লেখে গেছে, শাখা পোশাখা রেখে গেছে, তাদেরকে তারা সক্রিয় করে দিয়েছে, অ্যাক্টিভ করে দিয়েছে, এবং সে কারণে এই কাশিমপুর কারাগারে বিদ্রোহ হচ্ছে, অথবা ওইখানে হচ্ছে, অথবা কিছু খুব কম সংখ্যক মন্দিরে হামলা হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এখানে তাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল আম, যে তার বিভিন্ন দেশ থেকে নাকি ব্রিটেন থেকে তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে, যে তাকে এখানে সেফ দেওয়া দেওয়া হবে না। এই খেয়ালে বলে না, এটা আসলে মিথ্যা। এরপরে তাকে বলা হলো দেশটাকে শাসনভার কেমন কি, তাদের চিন্তা ভাবনা দেখেন, যে তিনি বলেছেন যে আচ্ছা, এরপরে দেশ তো চালাবে, শাসন করতে হবে, এই দেশ চালানো এত সহজ না। তার মানে এখন রাষ্ট্রপ্রধান কে হবেন আমরা জানি না, তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস হবেন, এখন আমরা জেনেছি। কিন্তু তার আগেই আওয়ামী লীগ বলছে, তার মানে জয় বলছে যে বাংলাদেশ চালানো এত সহজ না। তার মানে কি বাংলাদেশ চালানো যেন সহজ না হয়, সে ব্যাপারে তারা ভূমিকা রাখবে? পয়েন্ট, আমাদের কিছু পয়েন্ট, তাদের তার যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারে অনেকগুলো বিষয় উঠে এসেছে, যেগুলো আমাদের ভাবতে হবে, এবং পরবর্তীতে আমাদের রাষ্ট্র পরিচালনায় যে রাজনৈতিক দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক বা তত্ত্বাবধায়ক সরকার আসুক, তাদেরকে এই বিষয়গুলোতে সচেতন দৃষ্টি রাখতে হবে, এবং আমাদের সাধারণ জনগণকে সচেতন হতে হবে। একই সাথে আমাদের যারা বুদ্ধিজীবী আছেন, সে ইসলামী বুদ্ধিজীবী হোক বা যে কোনো বুদ্ধিজীবী, বাট সে বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, ইনসাফ যার মধ্যে আছে, যার মধ্যে বিশ্বাস আছে, তাদের এই বিষয় নিয়ে সচেতন হতে হবে, এবং প্রচুর পরিমাণে টেলিভিশনে টকশোতে আলোচনা করতে হবে, লেখা ফেসবুক বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতে হবে, যাতে মানুষ সচেতন হয়
যে আমাদের পরবর্তীতে তারা কী ধরনের আমাদের বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্র করতে পারে। তার মানে দেশ চালানো এত সহজ না, তার মানে তারা এমন কিছু করবে যাতে দেশটা চালানো সহজ না হয়। এবং আমাদের তাদের ওই এনডিটিভির উপস্থাপিকা বলতেছিলেন যে মাইনরিটিদের কি অবস্থা, তাদের দেখভাল এখন কে করবে। মানে আপনি যদি প্রশ্ন করেন যে বাংলাদেশের মাইনরিটির এখন দেখভাল কে করবে, আওয়ামী লীগ সরকার তো পতন হয়ে গেছে, তার মানে কি বাংলাদেশের মাইনরিটি কে আওয়ামী লীগ সরকার দেখতো, আর কোনো সরকার এই মাইনরিটিকে মানে দেখতো না বা তাদের উপর নির্যাতন করতো? হ্যাঁ, অজিত জয় সেটাই বলেছেন। তিনি বলেছেন যে ইতিপূর্বে বিএনপি জামাত জোট সরকার যখন ছিল তখন বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি হ্রাস পেয়েছিল, দুর্নীতি বৃদ্ধি হয়েছিল, একই সাথে জঙ্গি তৎপরতা বৃদ্ধি হয়েছিল এবং এই সংখ্যালঘুদেরকে দেশ থেকে তাড়ানোর একটা ব্যবস্থা হয়েছিল। মূলত জঙ্গি, সংখ্যালঘু এগুলো হচ্ছে আওয়ামী লীগের টুলস। তারা এইগুলা ব্যবহার করে অন্য দলকে বিব্রত করে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিপদ, ক্ষমতায় না থাকলেও বিপদ। এদের যদি ক্ষমতায় থাকে অন্য দলকে দমন পীড়ন নিষ্পীষণের সর্বোচ্চ শিখরে চলে যাবে। গুম খুন আমরা আয়নাগর দেখেছি, আমরা দেখেছি যে আয়নাগর থেকে বেরিয়ে এসেছেন আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং ব্যারিস্টার আরমান ভাই আয়নাগর থেকে মুক্ত হয়েছেন। মানে আপনি একটা চিন্তা করেন যে আমি নিজে কাউকে গুম করে ফেললাম এবং তার স্ত্রীকে আমি কাছে ডাকলাম, আমার বাসভবনে ডাকলাম, বাড়িতে ডাকলাম, ডেকে বললাম, দেখো আমার মতন স্বজন হারানোর দুঃখ কে বোঝে, তোমার দুঃখ আমি বুঝতেছি, আমি তোমার দুঃখটা অনেক বুঝতেছি। চিন্তা করা যায় যে কোন লেভেলের স্বৈরশাসক হাসিনা, যে সাইকো কিলার। ফিল্মের ভাষায় যদি আমরা হাসিনাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে অবশ্যই তাকে সাইকো কিলার বলতে হবে। সাইকো, সে একজন সাইকো, তাকে ডাক্তার দেখানোর দরকার ছিল, সেটা তো সাইকো কিলার। তো ইলিয়াস আলীকে গুম করেছে, তার স্ত্রীকে কাছে ডেকে বলেছে আমি তো স্বজন হারানোর দুঃখ বুঝি, আমার স্বজন, তুমি তোমার স্বজন হারিয়ে গেছে, আমি এই কষ্টটা আমার থেকে কে ভালো বোঝে, বাংলাদেশের আর কোনো মানুষ নাই, সারা বিশ্বের কোনো কারো বাপ মরে নাই, কারো ভাই মরে নাই, আমার মরছে, আমি এই দুঃখটা বেশি বুঝি। কোন লেভেলের সাইকো কিলার। আমরা যে পয়েন্টে ছিলাম যে অজিত জয়ের সাক্ষাৎকার, আমরা মাত্র একটা চ্যানেলের সাক্ষাৎকারের কথা বলতেছি, যেটা এনডিটিভির। সেখানে আবার আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ তো পাকিস্তানের হয়ে যাচ্ছে, পাকিস্তানের দিকে যাচ্ছে, আবার একই সাথে বলছে বাংলাদেশ সিরিয়া, এখন বাংলাদেশ সিরিয়া। এখন সর্বশেষ তার মুখ থেকে বাংলাদেশ সিরিয়া এই কথা বলার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে শেখ হাসিনা সরকার চেষ্টা করেছিল যেন বাংলাদেশ সিরিয়ার মতো, আসাদের মতো সরকার জনগণের বিরুদ্ধে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে, সর্বোচ্চ নিষ্পীষণ, সর্বোচ্চ মানে বলা যায় সিরিয়ার অবস্থা তো আমরা জানি যে বাশার আল আসাদ সেইখানে কিনা সিরিয়াতে বোমা মেরে বা এলাকার পর এলাকা ধ্বংস করে তারপরেও সে ক্ষমতায় টিকে থাকবে, জনগণ বাঁচুক আর মরুক। তার মানে কি অজিত জয় বাংলাদেশকে সিরিয়া বললেন, তার মানে কি তিনি বাংলাদেশকে সিরিয়া বানিয়ে ফেলছেন? আসাদের মতন এরকম সেনাবাহিনী বা পুলিশ, বিজেপি অথবা তার পেটুয়া বাহিনী দিয়ে কি এরকম করেছেন? হ্যাঁ, সত্যি বাংলাদেশ সিরিয়া হওয়ার দ্বার প্রান্তে ছিল, আর বাংলাদেশকে সিরিয়া করতে চেয়েছিল আওয়ামী লীগ শাসক, আওয়ামী লীগের স্বৈরশাসক। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের এখন কন্ডিশন কি হবে, তারা বলেছেন যে তারা তো দায়িত্ব পালন করতে পারতেছে না,
আপনারা দেখেছেন যে বাংলাদেশে কী ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে এবং তারা সহিংসতা বন্ধ করতে পারেনি। 15 বছর সহিংসতা বন্ধ করতে পারেনি। মূলত এই সহিংসতা বন্ধ করতে পারেনি বা কিছু সহিংসতা হয়েছে, এইগুলা ঘটনা ঘটেছে আওয়ামী লীগের কারণে। কারণ 15 বছর যে মানুষ নিষ্পেষণ, আমি আমার সিরাজগঞ্জের কথা জানি, সিরাজগঞ্জের বিএনপি জামাতের লোকজন তো বাসায় ঘুমায় নাই। তো আমি কালচারারই কাজ করি, কালচারার মানে আমি সাহিত্য সংস্কৃতি ফিল্ম এগুলো নিয়ে থাকি। পলিটিক্যালি আমি মুভ করতে আগ্রহী না বা করি না, কিন্তু আমি বাড়িতে গেলেই বা ফ্যামিলি চিন্তাই থাকতো, বা মানে সাধারণ, অথচ আমার নামে কোনো মামলা নাই বা কোনো কিচ্ছু নাই। বা আওয়ামী লীগের সব লোকজনের সাথেই আমার ছোটোবেলায় ওঠা বসা ছিল, যারা কিনা এলাকায় এখন আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। বলা যায় যে তাদের নির্যাতন নিষ্পেষণ ছিল হচ্ছে জামানার সর্বশ্রেষ্ঠ নিষ্পেষণ। সর্বোপরি এটা বলবো যে এই শেখ হাসিনার পতন হলেও এই শেখ হাসিনার যে স্বৈর শাসকের যে মনোভাব এবং বাংলাদেশকে একটা তাবিদারি রাষ্ট্র বানানোর পিছনে তাদের যে চিন্তা ভাবনা ছিল, এই চিন্তা ভাবনা থেকে তো তার আর বের হয়ে আসে নাই। সরকারের জাস্ট পতন হয়েছে, কিন্তু তাদের যে চিন্তা, তাদের যে আদর্শ, ভারতের পদলেহনের যে আদর্শ, এই আদর্শ থেকে তো তারা তো বের হয় নাই। একটা আদর্শকে পতনের জন্য আরও উত্তম আদর্শ তার উপর সুপ্রতিষ্ঠিত করতে হবে, তাহলে তারা থেমে যাবে। তাই বাংলাদেশকে পুনর্গঠনে সকল দল মত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হতে হবে। যেভাবে আমরা লড়াই করে আমাদের ছাত্র সমাজ, আমাদের সাধারণ মানুষ এই আন্দোলনে শরিক হয়েছেন, যারা সম্মুখ সমরে লড়াই করেছেন, তারা জানেন এই যে কী ধরনের জাহান্নামের মধ্যে থেকে আমরা ফিরে আসছি। চোখের সামনে মানে 10-12 জন গুলি খেয়ে পড়ে যাচ্ছে, তারপরে মাঠ ছাড়ছে না। এই মানুষজন দেখতেছে যে মারা যাচ্ছে, একটু পরে আমার গুলি লাগতে পারে, তারপরেও তারা ময়দানে ছিল। বলা যায় বাংলাদেশ, জানি না 71-এ কী হয়েছিল, বাট স্মরণকালের পৃথিবীর ভিতরে একটা নজির হয়ে থাকবে 24। আমরা যদি বলি 71 না 24, হতে পারে যে 24। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।